অতিথি নিরুপা চৌধুরী মনি এমপি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত। সঙ্গে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। স্বাগত আপনাকে। আলোচনাটা কোন দিক থেকে শুরু করা দরকার? তারুণ্য, এদিক থেকেই শুরু করি। যে জায়গাটা আমরা প্রথম, আজকে 1 জুলাই, আমি ব্যাখ্যায় যাব না, সকলেই জানে। কিন্তু যে জুলাই, যে আশা এবং যে দাবি নিয়ে পুরো বাংলাদেশের এক হয়ে যাওয়া রাজপথে, এবং তার পরবর্তীতে 5 আগস্ট হয়ে গেল। কিন্তু 2 বছরের মাথায় এসে সেই জুলাইকে নিয়ে, জুলাই তো একটা কম্বাইন্ড অর্থাৎ যৌথ আন্দোলন ছিল সকলের, দলমত নির্বিশেষে। তো সেই জায়গাতে 2 বছরে এসে কেন আলাউদ্দিন মনে হচ্ছে আপনাদের এই জুলাই যে প্রাপ্তিগুলো ছিল সেটা এখনো পূরণ হয়নি, এবং প্রত্যাশার জায়গাগুলোতে হতাশা কেন ভর করেছে? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুলাই মাসের 1 তারিখ। আজকে আমি স্মরণ করতে চাই এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের মাঝে রাজনৈতিক যে একটা শূন্যতা ছিল সেই শূন্যতার জায়গাটা পূরণ করে দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। এবং আমাদের যে জেনারেশনের সবচেয়ে বড় যদি ইভেন্ট আমরা চিন্তা করি, এটা জুলাই গণঅভ্যুত্থান। তো সেই জায়গা থেকে আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি, আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের যেই ফসল, এটা আসলে শুধুমাত্র আপনার 5 আগস্ট না, কিংবা এটা 5 আগস্টের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এখন আমরা যেটা আছি শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না। এটা মূলত একটি জাতিকে নাড়া দিয়েছিল এবং জাতির মধ্যে নতুন স্বপ্নের সঞ্চার তৈরি করেছিল এবং সেটা এখনো আছে, এটা চলমান আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের প্রথম যে সফলতা সেটা ছিল এখান থেকে ফ্যাসিস্ট যে শক্তি সেটাকে নির্মূল করা। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একটা রাষ্ট্রে যখন ফ্যাসিজম ভর করে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু ধ্বংস একটা সিদ্ধান্তের মাধ্যমে হয়ে যায়। একটা আপনার গঠনতন্ত্র আপনি যদি পালন না করে কিংবা আপনার যদি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মতো চলতে না দেয়, তাহলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠান তৈরি হয়ে কিন্তু একটা দীর্ঘ সময়ের ধারাবাহিক চর্চার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান তৈরি হয়। তো রাষ্ট্র ইটসেলফ, রাজনৈতিক দল ইটসেলফ এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যদি একটি জাতিকে চিন্তা করি, সেই জায়গা থেকে আমাদের মধ্যে দীর্ঘ অপরাজনীতির এবং দীর্ঘ রাজনৈতিক শূন্যতার দমন পীড়নের যে ক্ষত তৈরি হয়েছে, সেই জায়গাটা আসলে 2 বছরেই আপনার সারিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করা যাবে, এটাকে আমি বিশ্বাস করি না। এখানে একটা জায়গা তৈরি হয়েছে যেখানে সবাই স্বপ্ন দেখছে, সবাই এখন মনে করছে যে না, বাংলাদেশে আগে যেইভাবে বাংলাদেশের রাজনীতি হতো, যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো, সেই জায়গায় বাংলাদেশ ফিরে যাবে না। সেই জায়গায় একটা কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টের জায়গাটাকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি দেখি। আর একটা বড় বিষয় হলো যে তরুণ প্রজন্ম বাংলাদেশের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, বাংলাদেশের রাষ্ট্রের ল্যান্ডস্কেপ থেকে তারা দীর্ঘদিন অনেকটাই আপনার এখানে অনুপস্থিত ছিল। এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ বেড়েছে এবং তারা রাষ্ট্রের সাথে নিজেকে একাত্মবোধ করছে, এই রাজনীতিকে, রাষ্ট্রকে তারা ধারণ করছে। এটাই আমরা মনে করছি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল ভিত্তি, যেটার উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ সামনের দিকে আমরা কাজ করে যেতে আসবো পারি। আর প্রশ্ন নিয়ে আপনার কাছে, আপনি অপেক্ষা করেন। নীলুফা চৌধুরী মনি, যে জায়গাটা আজকে 1 জুলাই, সবচেয়ে বড় কথা আজকে যেটা জানতে চাইছি আপনার কাছে, যে আমরা আজকে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন, জামাতে আমিরের বক্তব্য শুনেছেন। জুলাইকে কেন্দ্র করে নাহিদ ইসলামের প্রথম যে প্রত্যাশার জায়গাগুলো তাদের পূরণ হয়নি, এবং অপ্রাপ্তি তো আছে, অসন্তুষ্টি তো আছে, এবং জুলাই জাদুঘর কেন বন্ধ সেটি একটি প্রশ্ন। 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর যদি উন্মুক্ত করে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে জনগণই সেটাকে উন্মুক্ত করে ফেলবে। এই যে 2 বছরের মাথায় এসে এই জায়গাগুলো, মানে যৌথ একটা আন্দোলনে এখন সবাই মিলে একটা অসন্তুষ্টির জায়গায় কেন প্রকাশ পাচ্ছে, এবং জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত, এটাও জামাতে আমিরের একটা বড় জায়গা, এবং সংবিধান সংশোধন। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো, আমি একবারই করে ফেলেছি, আপনি জানি সব দিয়ে দিবেন। যারা শুনছেন এবং আমার সাথে যিনি আছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমি প্রথমে জুলাই যোদ্ধাদের, যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা এখনো আহত, তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, এবং যারা যুদ্ধে ছিলেন, যে যেভাবেই হোক, আমি হই, আলাউদ্দিন হোক, আরও যারা যারা, প্রত্যেককেই আমার সম্মান। আমি এই জুলাইটাকে এইভাবে দেখতে চাই, জুলাইটা একটা প্রেরণার উৎস, একটা বাতিঘর। সেই বাতিঘরটাকে জিয়ে রাখার দরকার ছিল সবার। লাইক আমি বর্তমান সরকারের কথা বলছি। বর্তমান সরকার যেটা জুলাই যোদ্ধাদের জন্য একটা, আপনি জানেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে, যারা আহত হয়েছেন তাদেরকে ক্যাটাগরি গেলি আপনার 20,000, 15,000, 10,000 টাকা আহতদের, এবং শহীদদেরকে 20,000 টাকা, এটা অব্যাহত রেখেছে এই বাজেটেও। হ্যাঁ, তো এটা বিএনপির জায়গা থেকে আমি বলবো। এখানে যে প্রশ্নটা আসছে, যে নাহিদ যে কথাটা বলছে,
যে জুলাই যোদ্ধাদের জন্য যে জাদুঘরটা সেটা হলো না, এখন পর্যন্ত উন্মুক্ত হলো না। সেটা এই সরকারের বয়স মাত্র 4 মাস। এর আগে 18 মাস ছিল ইন্টারিম সরকার, সেটা জুলাই সরকার। জুলাই সরকার বলেই খ্যাত, কারণ জুলাই হয়েছিল বলেই ওই সরকারকে সবাই, কেউ কোনো কথা বলে নাই, যারা কথা বলে নাই তারাও মনোসমর্থন দিয়েছে। যারা এনেছেন। সরকার প্রধান নিজেই বলেছেন উনি কিভাবে এসেছেন। সেই সরকার কেন উন্মুক্ত করতে পারলেন না? ওইখানে হরিলুট হলো, ওইখানে টাকা পয়সা নিয়ে অনেক অন্যায় হলো। ওখানকার যে যার আন্ডারে ছিল উপদেষ্টা যিনি ছিলেন, উনি অনেক কিছু আপনার ওইখানে অনেক কিছুর হিসাবের সঙ্গে অনেক গরমিল ছিল, লম্বা আছে। তো সেইখানে কিন্তু নাহিদরা কিন্তু তখনও কিন্তু এনসিপির জন্ম হয়েছে গত বছর, তো তখনও কিন্তু তারা কথা বলেন নাই। এই যে কথা না বলা, এই প্রথম বলেই কোনো লেভেল রাখলেন না, একটা টাইম ধরে দিলেন, এর মধ্যে উন্মুক্ত না হলে কিন্তু জুলাই জাদুঘরে হরিলুট হয়েছে, করলোটা কারা? যারা তখন ছিলেন ওই সময়টায় ইন্টারিম সরকার যারা তাদের আন্ডারেই তো কাজগুলো হয়েছে। কিন্তু নীলোফার চৌধুরী মনি এই হরিলুট, দুর্নীতি, অপশাসন বন্ধের জন্যই তো জুলাই হলো। তাহলে এইখানেই কথাটা, যে ওই বলে না যে বিপ্লব তার নিজের সন্তানকে খেয়ে ফেলে, আর যখন বিপ্লব তার সন্তানকে খেয়ে ফেলে তখন আর বিপ্লবের জায়গায় দুঃখজনক কিন্তু সত্যি, এটা মনীষীরা বলেছেন, আমার কথা না, তখন এই বিপ্লব কোনো কাজ করে না। জুলাই 90 নিয়ে আমাদের খেদ আছে, দুঃখ আছে, আমরা 90-তে ছিলাম। 90 যখন কাজ করে নাই, পরে বুঝি নাই কিভাবে যেন আস্তে আস্তে ম্লান হয়েছে। এখনো কিন্তু আমাদের দেখলে পুরানো মানুষগুলো 90-এর, আমরা এখন এই যে এমপি হওয়ার আগেও হয়েছি, সেই জৌলুসটা যত না ছিল, 90-এর একজন ছাত্রনেতা হিসেবে আমার কিন্তু প্রচুর জৌলুস ছিল। আমি এখনো চোখে হারাই আমার ওই সময়টায় আমার যতটা মূল্য ছিল। তাহলে আজকে জুলাই যোদ্ধাদেরও কিন্তু, মানে আমি তাদেরকেই বলছি যারা আমাদের ছোট, মানে যারা সামনের কাতারে ছিল তাদের কথা বলছি, তাদেরকেও তো ওইভাবেই করার কথা, কিন্তু তারা তাদের নিজেদের স্খলন করেছে। কিভাবে? ওই আপনার নিজেদের যে অসৎ, আপনি ধরেন দুইজনই দুই জায়গা থেকে স্ব জায়গায় অসৎ, আপনি আসলেন আমাকে অসৎ বলে আপনি এসেছেন, আপনি নিজেও যখন অসৎ হয়ে যাবেন তখন কিন্তু আপনার আর ওই জায়গাটা থাকবে না কথা বলার, ওই জায়গাটা থেকে কিন্তু আপনি সরে আসলেন। এবং আমি আরেকটা জায়গায় আমি এই কথাটাই বলে আসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির একদম মেন অরিজিনাল সম্পদ। উনি, আমরা বলতাম আগে যে একজন জীবিত জিয়ার চেয়ে একজন মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। কেন? সেটার যদি আপনি কারণ ধরেন, প্রথম কারণটা যত না উন্নয়নের জন্য উনি শক্তিশালী, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী উনি মারা যাওয়ার পরে ওনার ওখান থেকে পাওয়া গিয়েছিল একটা ভাঙা সুটকেস, একটা ছেঁড়া গেঞ্জি এবং একটা ভাঙা সুটকেসের যত শক্তি ছিল, মানুষ কিন্তু কিছুই চায় না। আপনি খেয়াল করেন একটা জিনিস, বাংলাদেশের মানুষরা তারা চোর ডাকাত খারাপ লোক, কিন্তু সে কিন্তু চায় তার জনপ্রতিনিধিটা ভালো হবে। সে কখনো মিথ্যা কথা বলবে না, সে কখনো অন্যকে চোখ রাঙানি দিবে না, সে কখনো অন্যের ধন সম্পদ লুট করবে না। এই টাইপের, মানে সব কিছুতে এসে তার ভেতরের যে আকাঙ্ক্ষাটা সেখানে থাকে, তার জনপ্রতিনিধিটা একটা ফেরেস্তার, একটা উত্তরাধিকার সূত্রে ফেরেস্তার মতো থাকবে এরকম। যদি ওখান থেকে একটু এদিক ওদিক হয় তখন কিন্তু আমরা বলি ফুলের মালা আর জুতার মালা রাজনীতিতে এপিটোপিট। হ্যাঁ, তখন কিন্তু ওই ফুলের মালার বদলে জুতার মালা আসতে বেশিক্ষণ লাগে না। আমরা মনে করেছিলাম আমরা সিনিয়র, আমাদের অন্যায় আমাদের অপকর্মের জন্য আমাদের সন্তানরা এসেছে সামনের কাতারে, ওরা এই গ্যাপটা পূরণ করবে, কিন্তু ওরাও অবাকভাবে ওরাও সেটা পূরণ করতে পারলো না। ম্যাক্সিমামরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যারা থাকলো তাদের নামে অনেক এলিগেশন, যে এলিগেশনের একটা হলেই যথেষ্ট, বেশি লাগে না। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমার মনে হয় দিন শেষে বাংলাদেশকে, আগেও বলতাম যে বাংলাদেশকে আল্লাহ চালান, এখনো মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে এই দেশটা আমরা কেউ কথা রাখিনি, এরকম একটা জায়গার মধ্যে পড়েছি। এই জায়গা থেকে আমরা মনে করি যে এখনো সময় আছে, একটা গণতন্ত্র শুরু হয়েছে, সূচনা হয়েছে। গণতন্ত্র যার হাতে গণতন্ত্রের স্টিয়ারিং, উনি খুব চেষ্টা করছে। যেমন ধরেন গতকাল রাতে সংসদে আপনার বাজেট যেদিন পাস হয় সেদিন সংসদে একটা আপনার নৈশভোজ থাকে। হ্যাঁ, এটা একটা রেওয়াজ দেখেছি সব সময়, রুটিন। উনি কিন্তু সেই রুটিন থেকে সরে এসেছেন, ক্যান্সেল করেছেন। আমরা কিন্তু সকালেও এরকম প্রিপারেশন ছিল যে রাতে খাওয়া পাবো, কিন্তু তারপরে শুনলাম কেউ কোনো কথা নাই, খাওয়া ক্যান্সেল।
তো সেটার শোনা গেল যে 350 এমপির সঙ্গে ধরেন আরো 400-500 স্টাফ, এদের খাবার জন্য 30 কোটি টাকার উপরে টাকা লাগতো। অথচ আপনি যদি পার হেড 1000 টাকা ধরেন, একজন মানুষ 1000 টাকার বেশি খেতে পারে না। পার হেড ধরলে 350 এমপির 3.5 লাখ টাকা লাগে। হ্যাঁ, আরো ধরেন 500, আরো 5 লাখ টাকা, 10 লাখ, 15 লাখ টাকা, সেটা কিন্তু হয় নাই। পিএম কি মনে করেছেন যে এটার জন্য ঠিক আছে, আমার দরকার নাই, কেউ তো না খায় থাকবে না, সবাই তো বাসায় যায় খাবে। কিন্তু এই যে নৈশভোজ বাতিল হলো, নীলুফা চৌধুরী মনি, এটা কি আপনাদের কষ্ট দিয়েছে নাকি আনন্দিত হয়েছে? আনন্দিত করেছে। কেন? এই জন্য আনন্দিত করেছে, ওই যে ওই 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 আপনার রাজার দরবারে এক মাঝি মাছ, বড় মাছ পেয়েছে, বিক্রি করতে যাবে, কোনোভাবেই তাকে প্রহরীরা যেতে দিচ্ছে না। শেষে বললো তুমি যা পাবা তার অর্ধেক যদি দিয়ে যাও তাহলে আমি তোমাকে যেতে দেব। তো 2 জায়গায় বলে আসছে। তো রাজা বলল যে তুমি কি চাও, তুমি যা চাও আমি তোমার উপর খুব খুশি। তখন সেই মৎস্যজীবী বলল যে আমি, আমার 2টা চোখ আপনি নিয়ে নেন, এটাই আমি চাই। কি বলো তুমি মাছ খাওয়া বাবা, আমি তোমার চোখ নিবো? বলে যে না, এটাই আমার চাওয়া। তো যাই হোক, রাজার কাছে চাইলো। চাওয়ার পর রাজা যখন হুকুম দিলেন, তখন চোখ যখন তুলতে যাবে বলে রাখেন, আগেই চোখ তুলেন না, আমার একটা চোখ আগে ওনার তুলেন, কারণ ওনাকে যা পাবো তার অর্ধেক দেওয়ার কথা ছিল। তারপরে আরেকটা চোখ তুলতে যাবে বলে না, আগেই না, ওনাকেও আমার অর্ধেক দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপর রাজা এটা জানার পরেও তাদেরকে শুলে চড়ালো। তো আমার গতকালকে নৈশভোজের কথা মনে হয়ে আমার এরকমই লেগেছে যে বাংলাদেশ এই অবস্থার মধ্যে আছে। আমি এই দিকটাতে যাই। আলাউদ্দিন, যে জায়গাটাতে আপাকে যে প্রশ্নটা রেখেছিলাম তার উত্তরে আপনি শুনেছেন নীলুফা চৌধুরী মনি কি বলেছেন, যে যে স্বপ্ন নিয়ে এবং যে বাস্তবতায় গণঅভ্যুত্থান হলো সেটা একটা ট্র্যাকচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। অর্থাৎ দুর্নীতি এবং লোভ এবং ক্ষমতার মোহ এই বিপ্লবের মধ্যে ভর করে গেছে। এটাকে আপনি কি বলবেন? এবং সেই কারণেই এখন বলছে জুলাই জাদুঘর কেন ওপেন হচ্ছে না সেটারও ব্যাখ্যা দিয়েছেন। এবং জুলাই জাদুঘর 5 আগস্টের মতো যদি খুলে না দেওয়া হয় তাহলে জনগণই এই দরজা খুলে ফেলবে, এটাই হচ্ছে কথা। প্রথমত আপু যেটা বললেন, তো আমার তো এখানে একটা বিষয় মনে হয় যে উনি যেটা প্রথমতই বললেন যে জুলাই জাদুঘর যে উদ্বোধনের কথাটা, তো এটা তো শুরু হয়েছে আপনার 2025 সালে কাজ শুরু হয়েছে। তারপর এই সরকার 4 মাস গেল, কাজ তো যতদূর আমরা দেখেছি কাজ ইতিমধ্যে শেষ হয়ে আছে অনেকদিন হলো। কিন্তু জাদুঘরের প্রধান কে হবেন, জাদুঘর কি সংস্কৃতি মন্ত্রণালয় চালাবে নাকি এটা আলাদা অধিদপ্তর করে চালাবে, সেটা নিয়ে মূলত তর্কটা ছিল। এবং সেই তর্কের কারণেই কিন্তু জাদুঘরটা এখনো একটা জায়গায় মানে আটকে আছে। কিন্তু আপু যেটাকে আপনার দুর্নীতি কিংবা এটাকে তহবিল তসরুপের কথা বললো, তো আমরা তো চাই যে এটা তদন্ত হোক। জাদুঘরের সাথে যদি আমাদের এনসিপির কেউ যুক্ত থাকে, এখানে অথবা মোস্তফা এনসিপির কথা সরোয়ার, বলছি না আমি। আমি মোটা দাগেই বলছি ধরেন, কিন্তু জাদুঘরের সাথে জাদুঘরের যদি আপনার পিছনে এটা করতে গিয়ে সেখানে দুর্নীতি হয়ে থাকে সেটা আলাদা বিষয়। কিন্তু জাদুঘর একটা আপনার নৈতিক বিষয়, যেটা আপনি উদ্বোধন করবেন কি করবেন না, এটা কেন আপনার বাধাটা কোথাও জি। উদ্বোধন, এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। 2 নাম্বার হলো যে আপনার আপু যেটা বললেন যে কাউকে সরিয়ে কেউ ক্ষমতা এসেছে, ব্যাপারটা কখনোই এরকম ছিল না। জুলাই গণঅভ্যুত্থান যেভাবে সংঘটিত হয়েছে, আপনি একটা বিষয় বলেছেন কোটা বিরোধী আন্দোলন, আমরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করে নাই। না, আমি শুরুটার কথা এটা বলেছি, শুরুটা শুরু ছিল তো কোটা স্টার্টিং। বিরোধী না, কোটা সংস্কার কোটা আন্দোলন। সংস্কার, কোটার বিরুদ্ধে, সংস্কার, বৈষম্যের বিরুদ্ধে একটা কোটার জানা, বিরুদ্ধে না, কোটার যৌক্তিক সংস্কার, সংস্কারের হ্যাঁ, বিরুদ্ধে। তো যেটা ওটাকে আমরা ছোট সংক্ষেপে বলি কোটার না, আন্দোলন। কিন্তু হ্যাঁ, যেমন আমরা যখন কোটা বিরোধী বলি, আমরা তো যৌক্তিক জায়গায় কোটার পক্ষে। হ্যাঁ, আমরা তো আসলে একটা মানে এক্সক্লুসিভ রাষ্ট্র চাই না, শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র হবে। তো এইটা একটা আমাদের মনে হয় যে যখন আমরা কথা বলি এই ওই জিনিসটা, বৈষম্যটা দূর করতে চাইলেন আপনারা, এই তো বৈষম্যটা সুযোগের সমতা মূলত। হ্যাঁ, সমতা, যেটা হ্যাঁ, একটা তো পার্সেন্টেজও দিয়ে দিয়েছিল কারণ সেই রাষ্ট্রের সময়। বৈষম্য শুধুমাত্র, সব বৈষম্য তো আপনার নেতিবাচকও না। হ্যাঁ, আপনি যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবশ্যই সেখানে তুলে আনতে কোটা প্রয়োজন হয়। তো এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা হলো যে আপনার কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া যে গণ আন্দোলন এবং সরকারের যে আপনার দমন পীড়ন, সেটার মাধ্যমে এখানে দীর্ঘদিন যে রাজনৈতিক শূন্যতা ছিল সবাই অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। করার মাধ্যমে আন্দোলনটা একটা পূর্ণতা পেয়েছে, এটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানে যেই রাষ্ট্রটা আমরা পেয়েছি, গণ অভ্যুত্থানের পরপর সেই জায়গায় তো আসলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা না করে তারা ক্যান্টনমেন্ট থেকে হাজিরা দিলেন। তারা আপনার ক্যান্টনমেন্টের সেনাবাহিনী গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে তো গেলেন। ওই 3 দিন তো সে দেশে কোনো না, সরকার আমি ছিল না। 5 আগস্টের কথা বলছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার এই গণঅভ্যুত্থানকে হ্যাঁ। জনগণের যৌক্তিক যে আন্দোলন, জনগণের রাস্তা নেমে আসে যে বিস্ফোরণ, গণবিস্ফোরণটাকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে সেটাকে আবার পুরনো রাষ্ট্রযন্ত্রের ভেতরে কারা প্রবেশ করানোর পাঠালো জন্য ক্যান্টনমেন্টে? রাজনীতিবিদরা, যেই রাজনীতিবিদরা আপনারা তো তখন ভুয়া অ্যাক্টিভ। সমন্বয়ককে কিন্তু আলাউদ্দিন আপনার সবচেয়ে তুলে নিয়ে শক্তিশালী তো তখন বঙ্গভবনে নিয়ে আপনারা, গিয়েছে। তাহলে না, আপনাদের না, কথা কেন শুনলো না? আমাদের কথা শুনে নাই তা শোনাতে না। বাধ্য করতে পারলেন না কেন? আমরা তো যেটা করেছি, যখন ভুয়া সমন্বয়ক হাজির করা হলো বঙ্গভবনে,
তখন আমাদের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা নীরব নির্জন জায়গা থেকে ভিডিও বার্তা দিয়েছে যে গণ অভ্যুত্থানের সমন্বয়কদের অংশগ্রহণ ব্যতীত এখানে কোনো ধরনের আপনার সরকার গঠন কিংবা কোনো রাজনৈতিক এখানে সংস্কার হতে পারে না। তো সেই বার্তার পরে কিন্তু অধ্যাপক ইউনূসকে তখন তারা ঘোষণা দিয়েছে যে অধ্যাপক ইউনূসকে ছাড়া আমরা কাউকে মানব না। তখন অধ্যাপক ইউনূসের সাথে কথাবার্তা বলে তাকে রাজি করিয়ে তার জন্য এটাকে আপনার 3 দিন পেছানো হলো, যে উনি যখন দেশে আসছেন তখনই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাঝে যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল সেই জায়গাটা দেখতে হবে, সেটা না করে আরেকটা বিষয় আছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি লিখেছিল যে ছাত্ররা, তরুণরা, সেই গ্রাফিতির যে দাবি ছিল রাষ্ট্র সংস্কারের দাবি, যেই দাবির ভিত্তিতে আপনার জুলাইয়ের আপনার যে কনসেনসাস কমিশন হলো, সেই কমিশনের রাজনৈতিক দলগুলো দিনের পর দিন প্রায় 9 মাস আলাপ আলোচনা করে একটা জুলাই চার্টার করলো, যে চার্টারে সবাই সিগনেচারি, এবং চার্টারে যে বিষয়গুলো তারা একমত হতে পারলো না জনগণের কাছে পাঠানো হলো। 68% জনগণ গণভোটে হ্যার পক্ষে ভোট দিয়েছে, তারা এখানে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। যেই আপনার নির্বাচনে বিএনপি এখন ক্ষমতা এসেছে, সেই একই নির্বাচন কমিশন এখানে গণভোটও করেছে। তারা গণভোটের রায়কে অশ্রদ্ধা করেছে, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেখানে যেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই। এটার দায় কি হাসনাতের, এটার দায় কি নাহিদ ইসলামের? তারা বিএনপি নিতে হবে এই দায়। আপনি সংস্কারের দাবিকে আপনার জনগণের সংস্কারের যে রায়কে উপেক্ষা করেন, আপনাকে ম্যান্ডেট দিয়েছে আপনার সংবিধান সংস্কার করার জন্য, আপনাকে শুধুমাত্র এখানে বসে বসে খাদ্যের বিল কমাবেন, 150 টাকা খাওয়াবেন, এই কসমেটিক সংস্কার জনগণ চায় না, এটার জন্য তো রক্ত দিতে হয় না। সেইটা নিয়ে কথা বলবেন না। আপনার ভালো হয় কি, গণ অভ্যুত্থানের যারা নেতা ছিল তাদেরকে যদি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত করতে পারেন, তাদেরকে যদি কোনোভাবে এখানে লেজিটিমেসি তাদের বন্ধ করতে পারেন, তাদেরকে যদি আপনি কোনোভাবে ব্ল্যাক শিপ হিসেবে পরিচিত করতে পারেন, তাদের দুর্নীতির রাস্তা, তাদের ক্ষমতার অপব্যবহার রাস্তা, আগের যে প্রক্রিয়া রাষ্ট্র পরিচালিত হলো সে রাষ্ট্রের পথ সুগম হয়। এটা ছাড়া তো আমি বিএনপির পক্ষ থেকে যখন বারবার গণ অভ্যুত্থান নেতাদেরকে অপমান করা হয়, গণ অভ্যুত্থান নেতাদের বিপক্ষে বলা হয়, কোনো ধরনের আপনার সুস্পষ্ট এলিগেশন ছাড়া বারবার আপনার গুজবের মতো করে তাদের চরিত্র হনন করা হয়, এটার উদ্দেশ্যটা হলো একটাই, যে এখানে যেই নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়েছে এই নেতৃত্বকে কোনো না কোনোভাবে লেজিটিমেট করা, এবং এটার মাধ্যমে জনগণের যে দাবি আছে সেই দাবিটাকে সামহাও, এটা যেটা বলো না জুলাই, এবং এটা শেষ পর্যন্ত ওনারা যেটা বলে যে এনসিপি জামাতের অন্তর্বর্তীকালীন সরকারে, আমি বারবার বিএনপির বন্ধুদেরকে বলি আপনারা কখনো এটা বলবেন না, কারণ ইতিহাসে আপনি যখন এনসিপি জামাতের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ট্যাগ করবেন, একদিন আপনারা আক্ষেপ করবেন যে সেই সময় আমার অংশগ্রহণ কোথায় ছিল, 5 আগস্টের পর আমি কোথায় ছিলাম, আপনি তো আপনাকে খুঁজে পাবেন না। সো এই জায়গা থেকে আমি বলবো যে আমরা এই গণঅভ্যুত্থানের যারা নেতা আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দুর্বলতা আছে, কিন্তু আপনার সবলতা, আপনি জনগণ যে রায় দিয়েছে, সংস্কারের যে ম্যান্ডেট দিয়েছে সেটা বাস্তবায়ন করুন, সেটা না করে তাদের দিকে আমি প্রশ্নে যাব না, আপনি জানি ওনার থেকে আপনি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জি, আমার ভাই আলাউদ্দিন অনেক চটে গিয়েছে, উত্তেজিত হয়েছে আজকের দিনটা। তাদের হওয়ার কথা হয়তো বা তারা যা ভেবেছে, যেভাবে ভেবেছে, সব মানুষ ওইভাবে হয় না। আমাদেরও অনেক কষ্ট আছে। আমরা আমাদের জায়গায়, আমরা আমাদের নীতিতে অটল থাকতে চেয়েছি। যে জুলাই চার্টারের কথা আলাউদ্দিন বললেন, সেই জুলাই চার্টারে তারা নিজেরাই তো সিগনেচার করে নাই। আপনি শুনলে অবাক হবেন, তারা ছিল, অথচ তারা সিগনেচার করেন ইলেকশনের পরে করেছে। ইলেকশন আমি ইন্টারাপ্ট না, আমি ইন্টারাপ্ট করি, আমরা বলেছি আইনি বৈধতা ছাড়া কোনো কাগজে আমরা সাইন করতে যাব না। আমরা আইনি বৈধতার জন্য সিগনেচার করি নাই। আইনি বৈধতা আসছে আমরা সিগনেচার করেছি। আমি বৈধতা পাবো তারপরে যে হ্যাঁ বৈধতার জন্য এটা আমাদের কন্ডিশন ছিল। এটা গুজামিল তথ্য, না গুজামিল না, যে আপনারা যে সনদটাকে আসলে সিগনেচার করেছেন আলাউদ্দিন আমাকে বলতে দাও, সংসদে কিন্তু আপনার আরেকজন সহকর্মী বলেছেন তখন নির্বাচনের জন্য আমরা সাইন করেছি, আমরা সেই যে প্রহসন সেটা ধরতে পেরেছিলাম। আমি তোমার সাথে করছে কে প্রশ্নটা বিএনপি করেছে, তুমি লিখো, তারা সবকিছু মেনে নিয়েছে। পরে কথা না আপনি তো মিথ্যাচার করছেন। এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে আসি। জি, এটা তো সত্যি যে ইলেকশনের পরে তারা সিগনেচার করেছে, ইলেকশনের আগে পর্যন্ত করে না, তাদের জন্য 1 মাস সময় বাড়ানো ছিল। এবং বিএনপি যে জুলাই চার্টারে সিগনেচার বিএনপি ফার্স্ট করেছে, বিএনপি কিন্তু অনেক আর্গুমেন্ট করেছিল, এটা না ওইটা না ওইটা, এবং বিএনপি যেখানে সিগনেচার করেছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু তৎকালীন সরকার যেটা ফ্লাশ করেছে সেটাই কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি ওপেন বলেছে, বিএনপির সামনে তখন টার্গেট একটাই, নির্বাচন করা। বিএনপি শুধু প্রমাণগুলো রেখে গিয়েছে যে আমি যেটা সিগনেচার করেছিলাম এই কাগজ সেই কাগজ না, নাম্বার 1। তার মানে আমি এটা মেনে নিব না, বিএনপি বলেছে যে এইটা হলে আমি মেনে নিব না। তৎকালীন সরকার সেটা তোয়াক্কা না করে কারো জন্য ওই সরকার কাজ করেছে। এই কারো জন্য কাজ করতে গিয়ে সেটাকেই তারা প্রাধান্য দিয়ে, তারা এই যে 1.5 বছর লস করে ওটাকেই তারা প্রাধান্য দিয়ে 4টা প্রশ্ন করেছে। আপনি পৃথিবীর কোথাও শুনেছেন 4টা প্রশ্নের একটা জবাব হয়? 4টা ইন্ডিভিজুয়াল প্রশ্নের, এবং এই 4টার মধ্যে 48টা প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে।
সবগুলো মিলে আপনার 4টা প্রশ্নের জবাব একটা হা অথবা না। শুধু তাই না, হায়ের জন্য বাধ্যতামূলক অ্যানাউন্স করেছে। যেখানে সরকার হা এবং নায়ের যুক্তি রাখবে সেখানে বাধ্যতামূলক কাজ করার কথা না, কিন্তু সরকার সেটা করেছে। বিএনপি সেটা উদ্যোগ করেছে এই কারণে, বিএনপি সামনে এবং বাংলাদেশের জনগণের সামনে তখন একটাই ওয়ে ছিল, নির্বাচন করা। কারণ জনগণের সরকার ছাড়া কোনোভাবেই কোনো শব্দ এখানে উচ্চারণ করা যাবে না। সেখানে আলাউদ্দিন কিন্তু একটা বড় অভিযোগ করেছে যে 5 তারিখে কেন ক্যান্টনমেন্টে গেল। আমি বলি ওটার উত্তরে আসছি। তো সেইটা বিএনপি তো বিএনপি অনুষ্ঠান চলছে, আমি বিএনপি তো ওইটার উত্তর দিয়েছে, হ্যাঁ, দিয়ে বিএনপিকে বাধ্য করেছে হা বলার জন্য। প্রথমে নজরুল ইসলাম খান বলেছেন যে ইলেকশনের পারপাসে বিএনপি, আবার নজরুল ইসলাম খান আমাদের নির্বাচনের চিফ এক্সিকিউটিভ, উনি বলেছেন হাতে ভোট দিবেন। বলছে কে, হুইজ নজরুল ইসলাম খান। পরবর্তীতে মহাসচিব বলেছেন, বলছে উনি বলার কে। তার পরবর্তীতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দিয়েও বলানো হয়েছে একটা নির্বাচনী জনসভায় একদিন উনি বলেছেন, জি লাস্টে একদিন বলেছেন। তারপরেও বলেছেন যে এটা এইভাবে বলার না। তারপরে গেল নির্বাচন হলো, যে কথাটা বললো 68% জনগণ ভোট দিছে। কিসের 68% জনগণ ভোট দিছে? 6 কোটি জনগণ ভোট দেয় নাই, আর 3 কোটি জনগণ নাতে ভোট দিয়েছে, হলো 9 কোটি। বিএনপি যারা হাতে ভোট দিয়েছে, পরবর্তীতে বিএনপি ওই জায়গা থেকে সরে আসছে নির্বাচনের পরে। আমি ধরেন আমি আপনাকে ভোট দিয়েছি, বাট আমি বললাম যে আপনাকে আমি ভোট দিয়েছি, বাট এটা আমি মানি না, কারণ 2/3 মেজরিটি দরকার আপনার পাস করতে। আমার হাতে 2/3 মেজরিটি। আপনার ওইখানেই বলা ছিল, ওই জায়গাতেই বলা ছিল যে আপনি যেটাই হোক না কেন সংসদে বিল পাস করতে হবে। সংসদে 2/3 উপরে বিএনপির ভোট আছে। তো বিএনপি তো সংবিধান নিয়ে ফাজলামো করতে পারে না, কারণ বিএনপি অনেকবার এই রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। নিরুপা চৌধুরী মনি, তাহলে সংবিধান নিয়ে কি কোনো পক্ষ ফাজলামি করছে? হ্যাঁ করছে। কারা? সংবিধান নিয়ে যারা করছে আপনিও জানেন, আমিও জানি, বাট এটা নিয়ে বলার কোনো কারণ নাই। বিএনপি সংবিধানকে মানে, শেষ পর্যন্ত সংবিধানকে মানবে। সংবিধানকে মানে বলেই খালেদা জিয়াকে যে প্রহসনমূলক যে রায় দিয়েছিল, তারপরেও কিন্তু বিএনপি কিছু বলে নাই, কারণ সংবিধান ওইটা আছে। আপনার প্রহসনমূলক আমরা এটা বলেছি, কিন্তু এটার বাইরে যেতে পারি নাই, পেরেছি। আমরা জেলে যাইনি, আমরা জেল খাটি নাই, তার এই 5ই আগস্টের আগ পর্যন্ত হাউস অ্যারেস্টে থাকি নাই। তো এখন আমার কথা হলো যে তাহলে বিএনপি এই জায়গা থেকে সরে আসলো কোথায়? বিএনপির জায়গা বিএনপি তখনই জানিয়ে দিয়েছে। আপনি প্লিজ আপনার সময় বলেন, এখন আপনার প্রশ্নটা কি ছিল? আরেকটা হাসিনাকে ফিরিয়ে আনা, আরেকটা কি বলছেন? আমার কি সেই মাথা আছে, ভুলে গেছি। না, যাই হোক, হাসিনাকে ফেরত আনার তো আমরা কি, হাসিনাকে তো ওই আগে সরকারও চেয়েছে ফেরত আনার জন্য, যেখানে হাসিনা আশ্রয় নিয়েছে তারা দেয় নাই। বাট এই সরকারের সময় হাসিনা ফেরত আসলে তার শাস্তি হবে। হাসিনাকে তো আপনারাই, এনসিপি, জামাত, বিএনপি সবাই চাইছে হাসিনা ফেরত আসুক, আমাদের আসামিকে বুঝিয়ে দেন। বলেন 1 অধিকবার বলেছে। তাহলে এখন হাসিনা যদি আসতে চায় তো খুশি হওয়ার কথা, যে আসামি নিজে নিজে আসতেছে। তাহলে এখানে হাসিনাকে আনা বা না আনার প্রশ্ন আসছে কোথা থেকে? আমার কাছে কিন্তু অবাক লাগে এক একটা প্রশ্নের আনসারে। আমি যার জন্য যে আসামিকে ফেরত চাচ্ছি, আসামি নিজেই আসতে চাচ্ছে, তাহলে আমি এখন না করবো কেন? হ্যাঁ, উনি তো একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন যদি আসে আসুক যে না, বছরই আসবে, আমার দেশে বিচার হবে, বিচার কার্যকর হইতে হবে। তা আপনি সেটা দেখেন, সেটা কি করতে পারেন? তা সে হাসিনা আসলে আমার কেন ঘুম হারাম হবে? আমি তো চাইছি এটা। এই যে এখন বলতেছে হাসিনাকে আনার জন্য, তাহলে কি করছে বিএনপি আনার জন্য? সংবিধান মানলে তো হাসিনাকে আনতে হবে না, 29 পর্যন্ত ক্ষমতা রাখতে হবে। হাসিনা আসুক, আমরা তো চাই হাসিনা। না না, আপনাদের তো এই সরকার এই নির্বাচন কিভাবে বৈধতা পাবে? 29 পর্যন্ত যদি সেই সংবিধানে বহাল থাকে, শেখ হাসিনা যদি ফেরত আসে, তাহলে তো সব ভোটই অবৈধ হয়ে যায়। হ্যাঁ, এটাই তো নিরুপাপুর কথা শুনে তো তাই মনে হচ্ছে। তো মনে আপনার আমার সদস্য কথা পদ তো হচ্ছে, থাকবে না। শুনেন, 106 ধারায় হ্যাঁ, ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হয়েছিল 3 দিন পরে। জি, 106 ধারাকে 3 ফলো দিন করে রাষ্ট্র ভ্যাকুয়াম ছিল। সেখানেও দেশ কিন্তু খারাপ চলে না ওই 3 দিন। আমি যদি ওই 3 দিন হিসাব করি বেহেশতখানা বলবো। ও, আমার প্রশ্ন ছিল ক্যান্টনমেন্ট, উনি যেটা প্রশ্ন করেছেন ক্যান্টনমেন্টে কেন গেল? ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, ক্যান্টনমেন্ট যদি চাইতো যে এই ছাত্রদের লাশের উপর দিয়ে আবারও হাসিনা থাকবে, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবো না। ওই ছাগল নাচে খুঁটির জোরে ভাই। ক্যান্টনমেন্ট তাদের সাথে ছিল, আমাদের সাথে ছিল, নেপথ্যে থাকুক। ক্যান্টনমেন্টের সাথে কে ছিল? ক্যান্টনমেন্ট, আমি বলি, ক্যান্টনমেন্ট হাসিনাকে পার করে দিয়েছে। তাহলে ক্যান্টনমেন্ট যদি ওই মুহূর্তে বলতো যে আমি, এরকম স্লোগান আপনি শুনেন নাই? আর আর কি এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, বলে নাই ছাত্ররা? তাহলে আপনি এই স্লোগান ছিল 5 তারিখে। ক্যান্টনমেন্ট যদি চাইতো সুন্দর মতো নিতে পারতো, পরে কি হতো সেটা পরের ব্যাপার, কিন্তু সবাই কিন্তু খুশি হতো। কিন্তু ক্যান্টনমেন্ট চাইলো না কেন? ক্যান্টনমেন্ট সেটা না চেয়ে, সেটা আমি জানি না, হতে পারে তাদের এনসিপির লোকরা যে ডিপ স্টেটের কথা বলে, হতে পারে। আমি ডিপ স্টেট সম্পর্কে জানি না, বাট তারা বলে
সেই হিসেবে তাদের ধরেন তারা বলতে পারবে ক্যান্টনমেন্ট সেটা যখন না চেয়ে ক্যান্টনমেন্ট সবাইকে নিয়ে বসিয়ে দিতে চেয়েছে রাজনৈতিক নেতাদেরকে, জি। রাষ্ট্রের চরম সমস্যায় ক্যান্টনমেন্ট হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ শেখ হাসিনা আগেই যাওয়ার আগেই সে কিন্তু জরুরি আইন ঘোষণা করেছে, জরুরি আর্মিদেরকে হ্যাঁ, মাঠে নামিয়েছে। emergency ছিল, হ্যাঁ, Emergency হ্যাঁ, emergency ছিল। সেই ইমার্জেন্সির মধ্যে ক্যান্টনমেন্ট ইমার্জেন্সির কাজ কি? তারা কিন্তু উল্টা কাজ করে হাসিনাকে বিদায় করে দিয়ে রক্তপাতহীন, যে রক্তপাত হয়েছে আমার ছেলেকে মারছে, তাদের 2-4 জন মারা গেছে, আমাদের সবচেয়ে বেশি মারা গেছে, সেটা একটা অভ্যুত্থান ছিল। বাট অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্টই তো এখানে একটা ভালো স্বাক্ষর রেখেছে, সব দলকে ডেকে এনেছে, সব দল ডেকে এনে বসে, এবং এই ছাত্রদের পক্ষ থেকে তাদেরও ডেকে নিয়ে গেছে, বসে তারপরে একটা সুরাহা দেওয়ার চেষ্টা করেছে। তারা তো ক্ষমতা নিতে চায় নাই, তাহলে সবাই গেলে বিএনপি যাবে না কেন? না, ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা যায় নাই। কখনো না, কিন্তু কখনো কিন্তু আমি যদি ভুল না করে থাকি আমাকে আপনি সংশোধন করবেন। যতটুকু সেই সময় জানি আলাউদ্দিন ছাত্রদের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুলকে পাঠানো হয়েছিল, উনি গিয়েছিলেন না, পাশে। না, আসিফ আসিফ নজরুল কার প্রতিনিধি হয়ে আসিফ গিয়েছিলেন? নজরুল তিনজনকে ভুয়া সমন্বয়ক সাজিয়ে আসিফ নজরুল গিয়েছিলেন, জোনায়েদ সাকি ছিলেন। হ্যাঁ। জোনায়েদ সাকি এবং আসিফ নজরুল ক্যান্টনমেন্টের গাড়িতে করে তারা বঙ্গভবনে গিয়েছেন, সেখানে 3জন ভুয়া সমন্বয়ক নিয়ে গিয়েছেন। সেখানে হাসনাত কায়ুম ভাই সেটা তো ছিল, আমরা জানি না। হাসনাত কায়ুম ভাই ছিল, তখন তিনি হ্যাঁ। আপনার জোনায়েদ সাকি বলেন তুমি এটা কি করছো? কারণ আমাদের হাসনাত কায়ুম তো আমাদের অভ্যুত্থানের আপনার উনিও এখানে গুলি খেয়েছেন, হসপিটালে ছিলেন। হ্যাঁ। তো তখন আপনার যেই মূল ছাত্র সমন্বয়ক যারা আপনার আজকে নাহিদ ইসলাম, কারণ তখন স্বাভাবিকভাবেই মানে সব জনগণ তো নাহিদ ইসলামকে কিংবা আপনার এই আসিফ মাহমুদকে ওইভাবে চিনত না। হ্যাঁ, তখন আপনার সেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। এখন জোনায়েদ সাকি কার পক্ষ হয়ে করেছে, হ্যাঁ, কার ইন্ধনে করেছে, কার শক্তিতে করেছে, সেটা আগামী দিন ইতিহাস বিবেচনা করবে, এবং এটার পিছনে বিএনপি আছে। বিএনপি সরাসরি সামনে আসে না, কিন্তু ইভেন আপনি যেটা বললেন যে ক্যান্টনমেন্টই সব করেছে, আমি এটা তীব্র আপত্তি জানাই। ক্যান্টনমেন্ট সব করে নাই। ক্যান্টনমেন্টের একটা অংশ, বিশেষ করে তরুণ যারা অফিসার ছিলেন এবং সৈনিক ছিলেন, তারা সবসময় জনগণের পক্ষেই কাজ করেছেন। আপনি যদি 1975-এর পরে যখন জাতীয় বিপ্লবী সংহতি দিবস পালন করে, তখনও কিন্তু আপনার অফিসারদেরকে আপনার যখন খুন করা হয়, তখন তরুণ যারা আপনার সেনাবাহিনীর সদস্যরা ছিল, তারা কিন্তু যখন সেখানে আপনার জনগণের সাথে একাত্ম হয়ে বিপ্লব করেছিল। আপনার 2024 সালের যে ঘটনা, সেই ঘটনা আসলে ক্যান্টনমেন্ট আপনার উপলক্ষ না। ক্যান্টনমেন্ট এই অভ্যুত্থানের যদি বলেন যে জি। আপনার সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, সেটা ক্যান্টনমেন্ট করেছে। আপনি ক্যান্টনমেন্টের একটা অংশগ্রহণ ছিল, কিন্তু ক্যান্টনমেন্টের আপনার কিসের চাপে? আপনি নিশ্চয়ই জানেন, দরবার হলে আপনার তারা সাধারণ সৈনিকরা, জুনিয়র অফিসাররা সরাসরি সেনাপ্রধানকে আপনার তখন কোশ্চেন করেছে, এবং সেই দিনে কিন্তু মোটামুটি ক্যান্টনমেন্টের ভিতরে ক্ষমতার খুঁটি নড়ে গিয়েছিল। 3 আগস্টের আগে, খুব 3 আগের একটা আগে, হ্যাঁ, হ্যাঁ, একটা দরবারে ঠিক আছে। একটি দরবার এখন ছিল। এই জায়গায় এখন একজন রাজনৈতিক নেত্রী যখন আপনার জনগণের সামনে এসে বলে যে ক্যান্টনমেন্টে কেন যাবে না, নো, ক্যান্টনমেন্ট তো আপনার, তারা তো এখানে আপনি দেখেন মানে এরা জনগণের আপনার আচ্ছা, তাহলে এই যে বেতনভুক্ত আলাউদ্দিন আপনার পরবর্তী- বাহিনী, জি। কিন্তু আপনি একটা রাজনৈতিক সত্তা, জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই রাজনৈতিকতার জন্ম দিয়েছে, সেটাকে তো আপনি ক্যান্টনমেন্টে গিয়ে কেন্দ্র করতে পারেন না। কিন্তু তাহলে তো সেটা কেন্দ্র আপনারা- শহীদ মিনার হতে আপনারা- পারতো, আপনারা শাহবাগ হতে বিপ্লবী তো পারতো। সরকারও গঠন করেননি, প্রক্লেমেশনও না না না, জারি হয় নাই। সেটা একটা ঐতিহাসিক আপনার হ্যাঁ। দায়িত্ব আমাদেরও আছে, আমরা কেন হ্যাঁ। পারলাম না? কিন্তু যখন এই আলাপটা উঠবে, হ্যাঁ। যখন আমার সহকর্মী যে রাজনীতিবিদ আছে, তারা যখন এই ঘটনাটাকে, ন্যারেটিভটাকে পুরোপুরি যে ক্যান্টনমেন্টই সব করেছে, ক্যান্টনমেন্টে কেন যাবে না, কেন যাবে একজন রাজনৈতিক নেতা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানকে ডেকে নিয়ে আসবে, আপনি আসেন। আপনি ক্যান্টনমেন্টের সেনাপ্রধানের এমন কি ভূমিকা আছে? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আপনার বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, সিভিলিয়ান প্রতিষ্ঠানগুলো, এবং গত 16 বছরে ক্যান্টনমেন্টের যে পরিচালিত যে সংস্থাগুলো আছে, তাদের মাধ্যমে আপনার ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, আয়নাঘর করা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। সেই জায়গায় আপনি যদি আজকে বলেন যে ক্যান্টনমেন্টে সব হয়েছে, সেটা না। ক্যান্টনমেন্টে আপনার ফেসিবাদের জন্ম হয়েছে, এটাও সত্য কথা। তবে ক্যান্টনমেন্টকে আমরা অবশ্যই সেনাবাহিনীর যারা সদস্য আছেন এবং সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকাকে আমরা সম্মান জানাই, কিন্তু আমরা রাজনীতিবিদদের কাছ থেকে এই জায়গাটাই, দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে আপনার জনগণের জন্য রাজনীতি করেন। জনগণ যখন রক্ত দিয়ে একটা বিজয় এনেছে, জি। সেই বিজয়কে ক্যান্টনমেন্টে আপনি কিন্তু পৌঁছে দিতে পারেন না। আলাউদ্দিন, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আসিফ নজরুল কি আপনাদের সাথে প্রতারণা করেছেন? আসিফ নজরুল আপনার যেহেতু 3জন সমন্বয়ক নিয়ে গিয়েছেন, যারা প্রকৃত অর্থে সমন্বয়ক নন, যদি সেই হিসেবে চিন্তা করেন, অবশ্যই তিনি গণঅভ্যুত্থানের প্রথম প্রহরেই সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। বাট উনি গণঅভ্যুত্থানের একজন অংশীদার, উনি আপনার ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের একজন নেতা হিসেবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, শিক্ষকদেরকে সংগঠিত করেছেন, সেজন্য তার প্রতি আমাদের পর্যাপ্ত শ্রদ্ধাও রয়েছে। কিন্তু বিএনপিকে আপনারা বলছেন, দোষারোপ করছেন অনেক কিছুতেই, কিন্তু সেটাতে যদি ভুয়া 3জন সমন্বয়ক আসিফ নজরুল সেদিন ক্যান্টনমেন্টে নিয়ে যান, তাহলে তাকে কি আপনারা জবাবদিহিতা এনেছেন? গণভবনে নিয়ে গিয়েছেন, গণভবনে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আসিফ নজরুল সাহেবকে কি আপনারা কোনো জবাবদিহিতা এনেছেন? রাজনীতিতে জবাবদিহিতা তো আসলে এখন তো কোর্ট বসে জবাবদিহি হয় না। না, শুধু কি ইতিহাসের দোষারোপ কাছে করে শেষ দায়বদ্ধতা। হয়ে যাবে? না না, এটা তো ধরেন স্বাভাবিকভাবেই, এটা তো উনি তো ওনার পজিশন থেকে সরে আসতে হয়েছে। ওনার যতটুকু আপনার গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র গঠন স্টেক থাকা দরকার ছিল, তার নৈতিক মনোবল তো তখনই হারিয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে তো আপনার ছাত্ররা চ্যালেঞ্জ করেছে। মূল জায়গাটা হলো যে আজকে জুলাইয়ের 1 তারিখ, আমরা আসলে এখানে জুলাইয়ের সময় বাংলাদেশে
এমন একটা অবস্থা তৈরি হয়েছে। আপনারা আপনাদের অনেকে অনেক জায়গায় ছিল, কিন্তু একটা সময় মনে হয়েছে যে না, জি। এটা চলতে দেওয়া যায় না, এটা একটা ফুল স্টপ লাগবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা দেখি যে একটা জনগণের ইতিহাস নির্মাণের একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল। জনগণ সেটা করেছে এবং তরুণরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। জি। কিন্তু আমরা যেটা দেখি যে এখন বিএনপি সরকারে এসে হ্যাঁ। যেভাবে আপনার এই যে জুলাই চার্টারের কথা বললেন, ওরা কিন্তু জুলাই চার্টারে কি আছে, দুদকের নিয়োগ বন্ধ আছে, দুদকের কমিশনার নেই। হ্যাঁ, আপনি যদি বলেন যে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার হয় নাই, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে ফর্ম করবে এখন পর্যন্ত আপনার ঐকমত্য হয় নাই, আপনি অনেকগুলো পেন্ডিং বিষয় রেখে দিবেন। আপনি জনগণকে শুধুমাত্র, হ্যাঁ আর একটা বিষয় যেটা বলেছেন যে বিএনপির যারা হা ভোট দিয়েছিল তারা প্রত্যাহার করেছে, আপনার ভোটারদের কাছে আবার গিয়েছেন যে তারা হা দিয়েছিল, তা আপনি তো তারা প্রতারিত বোধ করছে, আপনি ক্ষমতার দম্ভে বুঝতে পারছেন না। তারা বিএনপির মধ্যে অনেকে সংস্কারপন্থী ছিল, যারা সংস্কার চায়, পরিবর্তন চায়। বিএনপি সবাই তো সুবিধাভোগী না, যারা সুবিধাভোগী তারা পুরনো ব্যবস্থার সাথে আপোষ করেছে, জি। পুরনো রাষ্ট্র কাঠামো বজায় রাখার জন্য এখানে নতুন করে এখানে নেমেছে। কিন্তু বিএনপির যে অংশটা সত্যিকার পরিবর্তন চেয়েছে, সেই বিএনপি কিন্তু আপনার পিছন থেকে আপনার সাপোর্ট হারিয়ে, মানে তারা কিন্তু বিএনপি সেই অংশটার সাপোর্ট হারাচ্ছে, তারা বুঝতে পারছে না, এবং সাপোর্ট হারাচ্ছে বলেই বিএনপি তৃণমূলে শক্তিশালী হতে পারছে না। বিএনপির নেতৃত্ব তৃণমূলে এমন মানুষদের কাছে যাচ্ছে, মানুষ আবার শঙ্কিত হয়ে পড়ছে। এই সংখ্যাটা বিভিন্নভাবে মানুষ প্রকাশ করছে, এবং এই অসন্তুষ্ট আগামী দিন বিএনপির যেই বর্তমান যে ম্যানিফেস্টো আছে, যেভাবে বিএনপি সরকার পরিচালনা করতে হয়, সেই জায়গাটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিএনপিকে আবারও সংস্কারের পথে আসতে হবে। নির্বাচ চৌধুরী মনি, এটাই কি বাস্তবতার রিয়ালিটি? আমাকে বলে না, আলোচনা কিন্তু শেষ করে আনতে হবে। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শি যদি এরকম নির্ঘুম থাকে খারাপ হয় না, অন্তত দলটা পাহারা চলে। আমি এইটুকু বলতে চাই, অনেক কিছুই আমি বলতে পারি না বলতে চেয়েও, কারণ অনেক কিছু বললে অনেকের কাপড় চোপড় ঠিক থাকবে না। যে কারা সেনাবাহিনীর সঙ্গে যারা আজকে কথা বলে, তারা কখন কোথায় কিভাবে সেনাবাহিনীর সঙ্গে কথা দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল, যাদেরকে বলা হয় যে তারাই মেন। এই আন্দোলনে কারা যে মেন ছিল কেউ জানে না। কারা যে মেন ছিল, একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকেই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস, একটা প্রশ্ন করব, হ্যাঁ, sure। তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তা তাহলে জানি এই না, যে তবে কে এটাও পাশে পড়ে সত্যি। গেল, স্নাইপার, এগুলো এটাও সত্যি একটা মহাস্বৈরাচারকে, স্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো, এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু কিন্তু না। যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো অনেক না, কিছু তারা না তো জেনে, প্রতিবাদের জন্য রাস্তায় অনেক কিছু নামলো, না জেনেই যে আমি তারা, একটা অন্যায়ের বিরুদ্ধে না, তারা প্রতিবাদে এসেছি। আবেগে এসেছিল, হ্যাঁ। তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন কিন্তু আরেকজনকে সেই চেনে না। ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি হ্যাঁ। আপা। আন্দোলন চলছে, আমাকে একজন ফোন করলো, আপা আমি 2-3 জন লোক নিয়ে আসবো, আমাকে কি খেতে দিতে পারবেন? আমি বললাম আসো। খুবই রিস্কি, আমি তো রাতে টকশো করি, আমার তো আরো জি। দিনের রাতে জি, জি, জি। এবং সেই ছাত্র নেতারা ঢাকা কলেজের এসে ছেলেটা কেঁদে ফেললো, বললো যে আমি মিছিল করছি মোহাম্মদপুরে, অনেক বড় মিছিল হয়েছে কিন্তু ওইদিকে, বললো যে মিছিল করছি, আমার ডান পাশেরটা পড়ে গেল, তারপর কি হয়েছে জানি না। পরে আমি খবর নিলাম, নিয়ে মারলো শুনলাম কে জানে না ও? না, গুলির কোনো শব্দই হয় না, ও সে যে মারা গেছে এটাও তো জানে না, সেও মিছিল করছে, করতে করতেই পড়ে গেল, কোনো শব্দবিহীন এগুলো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বললো, আমি বললাম তুমি এখানে খেতে আসছো, বলে যে খাবার যে অভাব তা না, খাওয়া কই থেকে আসতেছে কেউ জানে না, খাওয়াটা যে আসছে কোথা থেকে কেউ কিন্তু অভুক্ত না। ও খেতে আসছে, ওর ভাত খাইতে ইচ্ছা করছে, বেশ কয়েকদিন ও ভাত খায় না, 2-3 দিন। তো ওর ভাত খাইতে ইচ্ছা করছে, ও বলছে আপনার বাসায় ভাত আছে, এবং সেটা প্রায় 5টার দিকে, বিকাল 5টার দিকে। তো আমি ফোন দিয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করে আমি বললাম আচ্ছা তুমি আসো। যাই হোক, এই যে বললো, আমি পরে খবর নিয়ে শুনলাম যে ওখানে মারা গেছে আজকে 2 জন না 3 জন এরকম, ওই ছেলেও মারা গেছে, বাট কেউ কাউকে চিনে না। ও কিন্তু ঢাকা কলেজের ছাত্র নেতা, তার তো অনেকগুলোকে চেনার কথা, কাউকে চেনে না, কেউ কাউকে, কে কোনখান থেকে আসতেছে, কে কোনখান থেকে যাচ্ছে, অনেকেই চেনে না। এই যে মারলো কারা? আন্দোলনটা মারলো কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতো, হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু দুটো কথা বলি, জি। আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। তো সেই জায়গা থেকে বলছি, আমরা কিন্তু 18 মাস গালমন্দ খেয়েছি এত আন্দোলন করার পরেও। কারণ পিছনের কিন্তু ওই যে দাবা খেলার মতো, আপনার সামনে যাই থাকুক, পিছনে কিন্তু সব রেডি ছিল, আমাদের ফোর্স কিন্তু সব পিছনে কাজ করছে। এত নির্যাতনের পরে, আয়না ঘরের পরে, গুমের পরে, খুনের পরে যে দল, একটা লোক আওয়ামী লীগে যোগদান করে নাই, সেই দলটাকে তো মিনিমাম সম্মান দেওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু সম্মান পাইনি। আমরা এত অপমানিত বোধ করেছি
এত আমাদের সন্তানদের কাছ থেকে, হ্যাঁ, কি করেছেন আপনারা, কোথায় ছিলেন আপনারা? তো এটার পরেও আমরা মেনে নিয়েছি শুধু একটা নির্বাচনের জন্য, এবং নির্বাচনে ফেল করানোর জন্য হেন কোনো প্রচেষ্টা ছিল না। একে নির্বাচন বন্ধ করার জন্য হেন কোনো প্রচেষ্টা ছিল না, দুয়ে নির্বাচন হলেও যাতে বিএনপি না আসতে পারে সেটার জন্য হেন কোনো প্রচেষ্টা ছিল না। সেগুলোর দিনটাও কিন্তু আমাদের গিয়েছে। আমরা এখনো, আমার নেতা যখন বলে খুবই নরম সুরে যে আমি কোনো অতিচারণ করতে চাই না, জি, আপনি দেখেন সর্বশেষ পরশু দিনের আপনার জি। সংসদের অধিবেশনে আমি কোনো অতিচারণ করতে, সময় নষ্ট করতে চাই না, অর্থ নষ্ট করতে চাই না, এই যে মহান জাতীয় সংসদে কাজের কথাগুলো যে বলেছে, তা আমরা কিন্তু এই জায়গায় আমরা স্থির আছি। আমরা এটা বিশ্বাস করি ওরা আমাদের সন্তান, আমরা অনেক কিছুই আমরা অতিচারণও করতে চাই না, আমরা আমাদের দুঃখ কষ্ট অপমান মনেও রাখি না। আমাকে আলোচনা একদম শেষ করে আনতে হবে। আমার আরেকটা ছোট্ট করে আনবো, আজকে আর বোধহয় সময় নেই। আরেকটা ছিল আমার 1 জুলাই 2016 সালের, তো আমরা যেটা ওইটা তো হলিয়ারি না, জোনে। আমাকে যদি 30 সেকেন্ড সময় দেন। ও ঠিক আছে, আপনি আপার কাউন্টারে যাবেন তো? না, না, কাউন্টারে না, মানে ওনার আপা- উত্তরটা দিবেন হ্যাঁ, যে উত্তরটা জায়গায়। দিব ঠিক যে আছে, আপা বলেন। যে বিষয়টা একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলছেন, গণঅভ্যুত্থান কি? হ্যাঁ, গণঅভ্যুত্থান আমি যদি আমার পাশের মানুষকে চিনতেই পারি, তাহলে তো এটা গণঅভ্যুত্থান হলো না। গণঅভ্যুত্থানে আপনার অদৃশ্য জায়গা থেকে আপনি যাকে কল্পনা করেন নাই সেই মানুষটাও রাস্তায় নেমে গিয়েছে, এটাই গণঅভ্যুত্থান। তো বাংলাদেশে বদরুদ্দীন জি। উমরের ভাষায় ছিল 1 শতাব্দীর সবচেয়ে বড় গণবিদ্রোহ। হুম। তো এই ঘটনাটাকে আপনি ইকুয়েশন দিয়ে মিলাতে এটার পারবেন এটার না। আমি আরেকটা বলি, পারবেন না উত্তরটা বলেই বলি। আপনার জি। কাছে মনে আমার হয়েছে কাছে যে আমি হ্যাঁ। কিন্তু দুইটা আরেকটা গণঅভ্যুত্থানের বিষয় সাক্ষী যে ওই এবং কর্মী, 90 এটারও 90 90 হ্যাঁ। 90তে কে বলেছে আর কেউ কাউকে চিনে না? না না, আমরা 14 হলে 90-তে শুনেন, আমরা ঢাকা মনি বিশ্ববিদ্যালয়ে আপা, যেভাবে 90-তে করেছি, গণঅভ্যুত্থানটা করেছে রাজনৈতিক দলগুলো, 2024-এ রাজনৈতিক দল করে নাই। এবং 2024-এ আপনার এই যে তরুণ ছাত্ররা তাদেরকেও সবাই আপনার সেইভাবে চিনে নাই, কিন্তু মানুষ নেমে এসেছে, গণঅভ্যুত্থানের সেই অর্থটা আমি গণবিস্ফোরণ বলবো। তৈরি কে হয়েছে। বলেছে কিন্তু কেউ তাহলে কাউকে চিনে না? রাজনৈতিক দলগুলো না করলে অভ্যুত্থান করলো না কি না, আরো করে? পিছনে ছিল, আপু যেটা বললেন না যে খাবার দাবার কোথা থেকে আসে, হ্যাঁ, হ্যাঁ, ট্রাক হ্যাঁ। ভরে ভরে মির্জা আব্বাসরা খাবার দিয়েছে, তো ওরা তো দল থেকে তখন, কিন্তু ওনার কাছে আজকে- কিন্তু আজকে উত্তর নাই, স্বীকার করলেন দিয়েছে তো। যে তবুও না না, নির্বাচন- স্বীকার অস্বীকার আমরা তো করা কিছু কিছুই না করি আপু, নাই তাদের কথা। আপনাদের হীনমন্যতা ঢাকতে আমাদেরকে এইভাবে আপনার কালিমা লিপ্ত করবেন, আমরা সবসময় স্বীকার করে এসেছি, এবং রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, এবং তারা কোন প্রেক্ষিতে বলেছে সেই কথাটা আমরা বুঝি। তারা কিন্তু সামনে আপনারা কেন 2-4 জন বারবার এটা ছেলে বলবেন ছিল। যে এটা আমরা তারা কঠিন কথা সামনে করি নাই? 2-4 জন ছেলে ছিল, বরং আর পিছনে সমস্ত সন্তানরা ছাত্র দলের। আমি তাহলে 3 একটু আগে আপনি তারিখে- বললেন আমি কেন বলি, যে এটা আমি আপনার 3 ডিজাইন তারিখে ছিল? বললাম, আমি তো এটাও বলেছি, আপনি অনেক এই কিছু যে আমি বলতে পারছি এই যে না। মনি আপা, আপনি আমি যেটা 3 বলেন তারিখে দুইটা আমি কথা কিছু থেকে আসছে দাও। বলতে পারছেন 3 না, আপনি তারিখে কিভাবে বলেন এটা? আমাকে পিএম, আজকের পিএম উনি খবর পাঠালেন হ্যাঁ। আমি যেন শহীদ মিনারে যাই। শহীদ মিনারে আমি মুখে মাস্ক পরে আমি শহীদ মিনারে গেলাম। শহীদ মিনারে সবচেয়ে যে ছোট জটলা, হ্যাঁ, হ্যাঁ, সেটা ছিল ছাত্র দলের। কিন্তু আমি সবগুলা জটলার মধ্যে ঘুরলাম, প্রত্যেকটা জটলায় তারা সামনে, তারা তো কেউ কাউকে চিনে না, কারণ তারা তো রাজনীতি করে নাই। সবগুলো জটলায় আমাকে দেখে আস্তে করে সরে গিয়ে আসসালামু আলাইকুম, মানে বলাই ছিল এরকম যে তুমি তোমার জায়গায় তুমি বড় করে দেখালে এটা বিএনপির নাম হবে। আমরা তো চাইনি বিএনপির নাম হোক, তাহলে আমরা তো চেয়েছি আমাদের এই ছোট সন্তানদের নাম হোক। মনি আপা যেটা বলছেন, মনি আপা তো নিজের কথাই নিজে প্রুফ করছেন যে এখানে জনগণ আমি তো রাজনীতির বললামই, অনেক অংশগ্রহণ কিছু ছিল। আমি বলতে পারবো যদি না। যদি অংশগ্রহণ থাকে, তাহলে আপনি কেন এটাকে আওয়ামী লীগের ভাষায় যেভাবে ষড়যন্ত্র, আপনি তো ষড়যন্ত্র আগ পর্যন্ত গিয়ে গিয়েছেন, যেটা ডিজাইন ছিল, ডিজাইনটা কারা করেছে? আপনি এটা বলছেন যে দেখা যায় না। আপনার মনে আছে না আপু, দেখেন আপনার মনে আছে না যে যাত্রাবাড়িতে, না না, এই যে যাত্রাবাড়িতে যে 2 জন পুলিশকে আপনার ঝুলিয়ে দেওয়া হয়, এই পুলিশগুলো কারা ছিল? তারা তো স্নাইপার ছিল। জনগণ সেখানে বাসায় উঠে একদম খুঁজে ওখান থেকে বের করে এনে আপনার সেখানে ঝুলিয়েছিল। সেই জায়গা থেকে না না, আমি স্নাইপার ছিল না। না না, আলাউদ্দিন বাংলাদেশের সেই পুলিশের সেই কাছে যে 2 জন ছিল তারা তো স্নাইপার স্নাইপার নাই। আপনি এই স্নাইপার আপনি- বাইরে থেকে আসছে, আপনি এটা যে- বাইরে। যেই বিষয়টা বলছেন, পুলিশের কাছে স্নাইপার আপনার ছিল এই না। জায়গাটা হলো সবচেয়ে বড় জনগণের যে এজেন্সি আছে। আপনি শুরুতে ক্যান্টনমেন্টের কথা বললেন, এখন এটা আপনার কাছে অজানা। আপনি এটা কিভাবে বলতে পারেন অজানাটা? জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছে, যেই প্রিকন্ডিশনস তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করেন। আপনারা আপনাদের হীনমন্যতা ঢাকতে বারবার একই জায়গায় আমাদের কিন্তু কোনো তাকাচ্ছেন। হীনমন্যতাই এই নেই। এই জায়গাটা ঠিক আমাদের হচ্ছে। উদারতা, আচ্ছা। শুধুমাত্র আমাদের উদারতা আছে। এটা আজ থেকে 10 বছর পরে তুমি নিজেই রিয়েলাইজ করবা যে তুমি কি ছিলা, আমি কি ছিলাম, সোমা কি ছিল, আরেকজন কি ছিল। এই রিয়েলাইজটা যত বয়স হবে তত রিয়েলাইজ করতে পারবা। আচ্ছা, তত যে জি। আমরা অনেক সময় আমরা অনেক কাজ করি, পরে আমাদের নিজের কাছে ফানি লাগে যে এই কাজটা আমি করেছি, আসলে তো আরেকজন করে দিয়ে গেছে। একদম শেষ প্রশ্ন, আমাদের 1 দশকে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে নাকি কমেছে? জঙ্গি তৎপরতা বাংলাদেশের এতদিন জঙ্গি তৎপরতা শেখ হাসিনা তার প্রয়োজনে ব্যবহার করতো, এটা একটা তকমা ছিল। আর এখন যেটা সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল, সেটাকে বাদ দেওয়া আমি বলবো যে সরকারের এটাই হবে। নিষিদ্ধ দলের এখানে পদচারণা কোনো কিছুই ভালো না, নিষিদ্ধই থাকা উচিত। নিষিদ্ধ কোন দলটা? এই যে আপনার হিজবুত তাহরির বা এই টাইপের যারা, এই জায়গাগুলোকে আপনাদেরকে, সরকারকে আপনাদেরকে ভাবাচ্ছে, রাজনৈতিক দলগুলোকে?
রাজনৈতিক দলের অবশ্যই এটা ভাবা উচিত আমি মনে করি। মানে এই নিশানাগুলো এখনো দেখে, এই জঙ্গি কালেমাগুলোকে দেখে কি যেটা- মনে হচ্ছে যে জঙ্গি তৎপরতা বাড়ছে? কারণ ৫ আগস্টের পর জেলখানা থেকে অনেকেই আসামি বের হয়ে গেছে যারা জঙ্গি। সেই জায়গাগুলোকে আপনাদের ভাবনায় আছে সব রাজনৈতিক দলগুলোর? এটা ভাবনায় থাকলে অনেক ভালো হবে, এবং ৫ আগস্টের সময় যে অস্ত্রগুলো খুব ব্যাহত হয়েছে সেগুলোকে বের করা, এই যে যারা জঙ্গি জেল থেকে পালিয়েছে তাদেরকে বের করা, এটা আমি মনে করি যে রাষ্ট্রের এখন এটা সবচেয়ে জরুরি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনার টকশো দেখে, আমি তাকে এটাই রিকোয়েস্ট করব। আলাউদ্দিন, শেষ প্রশ্ন আপনার কাছে। এই যে হলি আর্টিজনের কথা আমরা বলছিলাম, সেখানে ১ দশক পর আপনার কি মনে হয় আমাদের দেশের জঙ্গি তৎপরতা কমেছে নাকি বেড়েছে? না, প্রথমত এখানে জঙ্গি তৎপরতা আমার কাছে মনে হয় বেড়েছে। কেন বেড়েছে? এখানে আগে জঙ্গি ইস্যুটাকে একটা রাজনৈতিক ইস্যু ছিল, জি। আপনি বিরোধী দলের দমন পীড়নের একটা হাতিয়ার ছিল। কিন্তু ৫ আগস্টের পর যেটা হয়েছে, এখানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার খুবই দুর্বল সরকার ছিল, এবং এখানে রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি করেছে সেই জায়গায় অনেকেই, বিশেষ করে আমি এটাকে কোনো নির্দিষ্ট নাম বলবো না, আমি বলবো অগণতান্ত্রিক শক্তি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করে, সেই শক্তিটা তাদের মতো করে বেড়ে উঠেছে। এবং এই বেড়ে ওঠার পেছনে রাজনৈতিক দলগুলোরও দায় আছে। এবং এখন যে জায়গা থেকে তারা আপনার তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে, আমার মনে হয় এখানে যারা বিএনপি যখন আগে সরকারে ছিল তখনও কিন্তু আপনার জেএমবি এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে যশোর ডিস্ট্রিক্টে বোমা হামলা, তারপর বাংলা ভাইয়ের উত্থান, এই জায়গাগুলো কিন্তু তখন ছিল। এখন বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন তার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আপনার উপর নিয়ন্ত্রণ না থাকা, এই না থাকাটাকে সুযোগ হিসেবে নিয়ে কিন্তু অনেক জঙ্গি তৎপরতা এখন শুরু হয়েছে। এবং এটার পিছনে যে পতিত স্বৈরাচার, যারা দীর্ঘদিন জঙ্গি রাজনীতিটাকে এখানে প্যাট্রোনাইজ করেছে, তাদেরও ভূমিকা আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা আছে। এখানে এটা কোনো রাজনৈতিক দল অথবা সরকার একা এটাকে সেটেল করতে পারবে না। আমার মনে হয় এটার ব্যাপারে একটা রাজনৈতিক সমঝোতা দরকার, বিশেষ করে যারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। এখানে রাষ্ট্রের আপনার যে বিদ্যমান যে আপনার, আমি শুধু সংবিধান বলবো না, আমরা তো সংবিধানকে একটা জায়গা থেকে সংস্কারের দাবি জানাই, আমরা রিফর্ম করি, জি। কিন্তু এই সাংবিধানিক রাষ্ট্র কিন্তু মানে না, এরকম শক্তি আমাদের সমাজে আছে। আমরা কিন্তু তাদের ব্যাপারে অ্যাওয়ার। এই কারণে কিন্তু আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা শুরুতে বলছিলাম, জি। তখন কিন্তু যুক্তিটা আসছিল, যদি আপনার পুরোপুরি গণপরিষদ নির্বাচন হয়, তখন যদি এই সংবিধান পুরোপুরি আপনার জি। বাতিল করে নতুন সংবিধান আসে, তখন আসলে এই সংবিধানে কাদের আধিপত্য থাকবে, সেই প্রশ্নটা ছিল এখানে। কিন্তু তো আমাদের জি। এখানে একটা জায়গায় বিএনপিকে, আবারও বলছি, কারণ বিএনপি এখন শুধু রাজনৈতিক দল না, বিএনপি এখন সরকার পরিচালনা করছে। হ্যাঁ, সরকার এবং দল বিএনপির দুটো আলাদা। হ্যাঁ, বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। যদি আপনি গণতান্ত্রিক শক্তির কাছ থেকে সংস্কারের দাবি না মানেন, যদি আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে রিফর্ম না করেন, তাহলে এখানে জঙ্গি তৎপরতা, অগণতান্ত্রিক তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা বাড়বে, সেটা আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বিএনপির নিয়ন্ত্রণ নেই, তাই তো কেন? বিএনপি বিএনপি তো সরকার, তার নিয়ন্ত্রণে তো থাকবে না, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী। একটা বিষয় বুঝতে হবে যে বিএনপি সরকার, কিন্তু বিএনপির মধ্যে তাহলে কার নিয়ন্ত্রণে আছে? আইন শৃঙ্খলা বাহিনী এতদিন পর্যন্ত একটা কাঠামো পরিচালিত হয়েছে, জি জি জি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সাইকোলজি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যে- আগে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পেরেছে, বিএনপি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেই পর্যাপ্ত মোটিভেশন নিয়ে আসতে পারে নাই। নিয়ে আসতে পারতো কখন? যখন পুলিশ সংস্কার কমিশন যেই পুলিশ সংস্কারের আপনার রিকমেন্ডেশন দিয়েছিল, যদি তারা বাস্তবায়ন করতো, যদি আপনার সুপ্রিম কোর্টে যেই সচিবালয় আপনার জি, জি। প্রতিস্থাপন করেছে, যদি সেটা বাস্তবায়ন করতো, যদি সংস্কারের দাবিগুলোকে আমলে নিত, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুঝতো যে রাষ্ট্রটা আগের রাষ্ট্র নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখতেছে যে বিএনপি আরেকটা আওয়ামী লীগের মতোই আচরণ করছে, মানে অন্তত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। জি। তো আমি কেন পরিবর্তিত হবো? তারা তাদের জায়গা থেকে পরিবর্তনের আপনার আকাঙ্ক্ষা অনুভব করছে না। যদি হোলিস্টিক ভাবে সবাই মিলে জি। সংস্কারের জন্য ঝাঁপিয়ে পড়তো, তখন তারা মনে করতো না, আসলে আমার সন্তানরা এই দেশে নিরাপদ থাকবে, সো আমিও আমার যে বিহেভিয়ার আছে সেটাকে পরিবর্তন করতে হবে। জি। তো সেই জায়গাতে বিএনপিকে, যেদিন বিএনপি ফিরে আসবে, আমার মনে হয় সেদিন সে আইন শৃঙ্খলা আপনার যেই যেটা অগ্রগতি এখন নাই ধরেন, সেটাও আপনার সে